আসসালামু আলাইকুম লিসনার, আশা করি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ মারুফ হাসান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ভয়ঙ্কর ছায়া বাড়ি। বেশি কথা না বাড়িয়ে গল্পের যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। বাংলার এক প্রত্যন্ত গ্রাম শালবনগে কুয়াশায় ঢাকা এই গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক অন্ধকার ইতিহাস, ছায়াবাড়ি। পুরনো এক জমিদার বাড়ি, যার ইতিহাস পেছনে ফেলে এসেও মানুষ ভুলতে পারেনি। শত বছর আগে এখানে নাকি এক নির্মম খুন হয়েছিল। এক ছোট মেয়েকে কুমারী বলি দেওয়া হয়েছিল এক ভয়ঙ্কর তন্ত্রসাধনার জন্য। তারপর থেকে সেখানে রাত নামলেই ভেসে আসে বাচ্চা মেয়ের কান্না, পায়ের শব্দ, দরজা জানালার আচমকা বন্ধ হয়ে যাওয়া। গ্রামের মানুষ ওই দিকটা মারায় না। রিফাতের আগমন। রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের ছাত্র। ভৌতিক কাহিনী নিয়ে তার এক প্রকার আসক্তি। বন্ধুরা মাঝে মাঝেই হাসাহাসি করে, তুই সাহসী না, গাঁজাখুরি গল্পকার। একদিন সাহস করে চ্যালেঞ্জ ছুড়ে দেয় বন্ধুরা, যদি সত্যিই সাহস থাকে ছায়া বাড়িতে এক রাত কাটিয়ে দেখাও। রিফাত হাসে, বলে, ভূত বলতে কিছু নেই ভাই, আমি থাকব। আগামী শনিবার রাতটা আমি ওখানেই কাটাব। রাত একটা, ছায়া বাড়িতে প্রবেশ। বাতাস থেমে গেছে, চারপাশ নীরব। রিফাত তার টর্চ, ফোন আর ব্যাগ নিয়ে বাড়ির লোহার গেট ঠেলে ঢোকে। ক্ল্যাং! গেটটা এমন শব্দে বন্ধ হয়ে যায় যেন কেউ ইচ্ছে করেই ধাক্কা দিয়ে বন্ধ করল। ভিতরে অদ্ভুত গন্ধ, পোড়া কাপড়, চাকা খাওয়া মাংসের মতো। মেঝেতে ধুলো, জীর্ণ আসবাব, ছেঁড়া পর্দা হাওয়ায় দুলছে। রিফাত ছবি তুলতে থাকে, কিন্তু টর্চের আলো হঠাৎ কেঁপে কেঁপে নিভে যায়। সে ভাবল ব্যাটারি দুর্বল, কিন্তু তখনই পেছন থেকে একটি শিশুস্বরে ভেসে আসে, আমার বলটা এনে দাও না কি। সে চমকে ঘুরে দাঁড়ায়, কেউ নেই। কিন্তু তখনই দেয়ালের কোণ থেকে লাল বলটা গড়িয়ে এসে থামে তার পায়ের কাছে। সে বলটা তুলতেই দেয়ালে আগুনের মতো করে ছাপ ফোটে। এক কিশোরী মেয়ের মুখ, চোখ দুটো অন্ধকার, মুখ রক্তাক্ত। লিখা ওঠে, আমাকে ফিরিয়ে দাও। রহস্য উদ্ঘাটন। রিফাত ভয় পাওয়া সত্ত্বেও দ্বিতীয় তলার ধাপে ওঠে। সিডিজেন কাঠের না, হাড়ের। ওপরে গিয়ে পায় এক পুরনো দিনের ঘর, যেখানে এক কুয়াশাচ্ছন্ন আয়না। আয়নায় তাকাতেই সে দেখে নিজের বদলে এক ছোট মেয়ের প্রতিচ্ছবি। চোখ ফুঁসে উঠছে, মুখে ফিসফিসানির মতো আওয়াজ, তুমি কি আমায় খুঁজছ? রিফাত পেছনে তাকায়, আবার কেউ নেই। সে আয়নাটা ভাঙতে যায়, কিন্তু আয়নার কাচ গলে যায় জল হয়ে, আর ভিতর থেকে বেরিয়ে আসে এক ঠান্ডা হাত। রিফাত দৌড়ে পালাতে যায়, কিন্তু সমস্ত দরজা অদৃশ্য হয়ে গেছে। সে যেন এক গোলকধাঁধায় আটকে গেছে। তখন সে খুঁজে পায় এক পুরনো ডায়েরি, জমিদার হেমচন্দ্র রায়ের হাতে লেখা। সেখানে লেখা, অমাবস্যা রাতে কুমারী আত্মা উৎসর্গ করে অমরত্ব পেতে হবে। আমি তাকে বলি দিয়েছি, সে এখন এই বাড়ির রক্ষক। যতদিন বল ফেরত না পাবে, কেউ এখান থেকে বেরোতে পারবে না। কি অন্তিম রাত্রি, রাত ৩টা। হঠাৎ চারদিকে ঘণ্টার আওয়াজ শুরু হয়, মেঝে কাঁপতে থাকে। দেয়ালে রক্ত দিয়ে লেখা হতে থাকে, আমার বল, আমার বল, আমার বল। রিফাত আর টিকতে পারে না। সে গলা ফাটিয়ে চিৎকার করে বলটা জানালার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। সবকিছু নিস্তব্ধ, যেন কিছুই হয়নি। সে তখন নিঃশব্দে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকাল, গ্রামের চাঞ্চল্য। লোকজন দেখে রিফাত ছায়া বাড়ির বারান্দায় শুয়ে আছে। মুখটা জড়সড়, চোখ দুটি ফাঁকা। সে আর কথা বলে না, কেবল দেয়ালের দিকে তাকিয়ে ফিসফিস করে। সে বলটা চায়, সে বলটা ফেরত চায়। উপসংহার, ছায়া বাড়ি এখনও দাঁড়িয়ে আছে। বলটা কে নিয়েছে, কই গেছে, কেউ জানে না। তবে কেউ যদি ওই বাড়ির দিকে অমাবস্যার রাতে তাকায়, খুব মনোযোগ দিলে, ছোট এক মেয়ের ফিসফিসানি শুনতে পাবে, বলটা ফেরত দাও। না হয়তো। আপনি কি সত্যিই নিশ্চিত আপনি একা আছেন? এই গল্পটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।